আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন দিতে চলছি। এই লাস্ট মিনিট সাজেশনে থাকছে তোমাদের 35 নম্বরের ব্রড কোয়েশ্চেন। তোমরা জানো তোমাদের ব্রড কোয়েশ্চেনের মান 7। তো দেখো সেই গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন তোমাদের ভূগোলের উচ্চ মাধ্যমিকের এই মুহূর্তে আমি কতগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তোমরা একবার অ্যাটলিস্ট এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। কোন কোয়েশ্চেনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেবো এই ভিডিওতে। চলো দেখে নিচ্ছি। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক টোটাল রয়েছে 35 নম্বরের সাজেশন, আর এখানে রয়েছে 100% তোমাদের কিন্তু কমন আসবে। তার কারণ অবশ্যই আমি বলবো উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি ভূগোল সাজেশন 2025 আর রয়েছে লাস্ট মিনিট সাজেশন 2025। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। তোমাদের কোশ্চেনে থাকছে 2, 3, 4, 5, 6, এই 6 নম্বরে, অর্থাৎ তোমাদের ব্রড কোশ্চেন 7 হবে। তো 7 নম্বরে সেই 7 নম্বরের কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায়ের মধ্যে আমার বলতে হচ্ছে প্রথমেই ভূমিরূপ প্রক্রিয়া ও গঠিত বা সৃষ্ট ভূমিরূপের মধ্যে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন ভিভিআই এবং ট্রিপল স্টার। দেখো তোমরা জানো তোমাদের প্রত্যেকটি টেস্ট পেপার খুললেই কিন্তু প্রথমেই পাবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, চিত্র সহ আলোচনা করো। দেখো এই কোয়েশ্চেনটি এবার খুবই 99.9% কিন্তু পরীক্ষায় আসতে চলছে। আর যদি কোনো কোয়েশ্চেন সেট যে করে থাকবে সে যদি একটু মানে স্ক্রু ঢিলা থাকে কিংবা সে যদি একটু মাতাল হয় তাহলে এই কোশ্চেনটি সে দেবে না। ঠিক আছে, কিন্তু ওভারঅল 99.9% এই কোশ্চেনটি তোমাদের এবার পরীক্ষা দিতে চলছে। তবে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে তরঙ্গ কর্তৃক মঞ্চ, ভৃগু কিংবা বলতে পারে ব্লো আউট, ঠিক আছে, এই ধরনের সামুদ্রিক ভৃগু এগুলো কিন্তু তোমাদের বলে দিতে পারে। জিও এই ধরনের ভূভাগ 3টি কিংবা 4টি ভূভাগ উল্লেখ করে দিতে পারে। তবে আমি বলবো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যেই 6টি মানে গুরুত্বপূর্ণ, আরো তো অনেক আছে, স্ট্যাক আছে, স্ট্যাম্প আছে, ঠিক আছে, ব্লো আউট আছে, বিভিন্ন কিছু আছে। তারপর আমি বলবো 5টি একদম গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু প্রথম থেকে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গুরুত্বপূর্ণ ভূভাগগুলো পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখো টেস্ট পেপারে কিন্তু অনেকবার রিপিট করেছে। সেই সঙ্গে দেখে নাও আমার সাজেশন যারা নিয়েছো যারা পিডিএফ নিয়েছো, এই পিডিএফে দেখো এই পিডিএফে কিন্তু তোমাদের রয়েছে 42 পেজ। এই 42 পেজে তোমরা পেয়ে যাবে। আর আগের পেজগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের এমসিকিউ এসিকিউ। চলো দেখে নেওয়া যাক। রয়েছে দেখো ট্রিপল স্টারের মধ্যে রেখেছি অ্যাকুইফার এবং অ্যাকুইকুলিডের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেখো অ্যাকুইফার কাকে বলে, এই পার্থক্য পড়লে কিন্তু অ্যাকুইফার বা অ্যাকুইকুলিডও কিন্তু কাকে বলে মানে পারবে। টেস্ট পেপারে কিন্তু ডবল রিপিট করেছে, এটি কিন্তু আমার পিডিএফ এ পাবে তোমরা 43 পেজে। এরপরে রয়েছে দেখো তোমাদের রিয়া উপকূল এবং ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য। দেখো এখানে দুবার টেস্ট পেপারে রিপিট করেছে। আমার পেজে দেখো পিডিএফ এ পাবে কিন্তু পেজ নাম্বার 44। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 4 নম্বরে কি রয়েছে, দেখো সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি। দেখো টেস্ট পেপারে কিন্তু এখানে রিপিট করেছে এবং 44 পেজে কিন্তু পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণ লেখো। দেখো এখানে কিন্তু ট্রিপল স্টার রয়েছে, এটাও কিন্তু টেস্ট পেপারে রয়েছে। তো এই মুহূর্তে দেওয়া হয়নি, কিন্তু তোমাদের টেস্ট পেপার এটাও তোমরা পেয়ে যাবে। পরীক্ষার সময় দুটি কারণে কিন্তু বলে দিতে পারে। এরপরে রয়েছে দেখো আরোহণ কাকে প্রক্রিয়া কি, নগ্নিভবন বলতে কি বোঝো, গিজার কাকে বলে, অ্যাকুইফার কাকে বলে, ফ্রিটিক স্তর কাকে বলে, পেজ নাম্বার সবগুলো পেয়ে যাবে। চলো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের ক্ষয়চক্র সাইকেল অফ ইরোশন, গঠন ও প্রক্রিয়া। এখানে থাকছে দেখো একটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়চক্র, এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়চক্রের মধ্যে নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হতে চলছে মাত্র 2 মার্কসে। তবে কোশ্চেনটি রিপিট করেছে আর 45 পেজ তোমরা পাবে। স্বাভাবিক ক্ষয়চক্র আর মরু ক্ষয়চক্র তোমরা একবার দেখে যেও। এরপরে রয়েছে গতিশীল পুনর্জীবন লাভ বলতে কি বোঝো, 45 পেজ আছে। নদী গ্রাস বা রিভার ক্যাপচার কাকে বলে 45, নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে 45 পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে জলনির্গম প্রণালী বা নদী নকশা। এই নদী নকশা বা জলনির্গম প্রণালীর মধ্যে রয়েছে দেখো প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এবার পরীক্ষা আসতে চলছে। আর নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ বর্ণনা করো। উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ, এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো রয়েছে এই পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে আর আমার পিডিএফ এ
6 পেজে পাবে। কিন্তু অধ্যারোপিত নদী কাকে বলে, টেস্ট পেপারে অনেকবার রিপিট করেছে, আমার 48 পেজে তোমরা পিডিএফ এর যেই পেজ নাম্বার 48 পেজে আছে। এরপরে তোমরা বৃক্ষরূপী নদী নকশা বা জলনির্গম প্রণালীর সঙ্গে ভূগাঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো, তোমাদের থাকবে টেস্ট পেপার রিপিট করেছে 48 পেজ। এরপরে তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখে যেতে পারো তো যদি তোমাদের সময় থাকে। তারপরে জাফরিরূপী নদী নকশা কাকে বলে, এই কোশ্চেনটি কিন্তু একবার রিপিট করেছে। তারপরে বিপর নদী এবং পরবর্তী নদী, এগুলো তোমরা অবশ্যই পড়বে, তার কারণ এই কোশ্চেনগুলো দেওয়ার মতো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের পিডিএফ, দেখো লাস্ট মিনিট সাজেশন, এই ধরনের পিডিএফ সঙ্গে তোমাদের রয়েছে কি বলতো, এবিটিএ টেস্ট পেপার, আর রয়েছে WBH এর টেস্ট পেপার। এই WBH এর টেস্ট পেপারে দেখো তোমাদের সম্পূর্ণ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা আমার এই সাজেশন পিডিএফ তোমরা যারা নিচ্ছ বা নিয়েছো, বা তোমরা যারা নিতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাজেশন নিলে এবিটিএ আর WBH এর টেস্ট পেপার সম্পূর্ণ উত্তর সহ কিন্তু পেয়ে যাবে ফ্রিতে। তবে অবশ্যই তোমাদের যারা পিডিএফ পে করলে কিন্তু তারাই এই টেস্ট পেপার ফ্রি পেয়ে যাবে, তবে 165 কিন্তু তোমাদের পে করতে হবে। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো মৃত্তিকা। এই মৃত্তিকা দেখো গতবার কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু তেমন কোনো কোয়েশ্চেন হয়নি, তাই তোমাদের এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন ইলুমিনেশন এবং এলুমিনেশনের মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে। 3 মার্কসের থাকবে, কোশ্চেন অনেকবার রিপিট করেছে, আমার পিডিএফ এ 49 পেজে রয়েছে। এরপরে রয়েছে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভিভিআই, খুবই ভিভিআই কোয়েশ্চেন। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ু এবং আদি শিলার ভূমিকা উল্লেখ করো। পরীক্ষার সময় আদি শিলার ভূমিকাও উল্লেখ করে দিতে পারে অনলি, তবে তোমরা কিন্তু জলবায়ু এবং আদি শিলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেখো অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে, বুঝতেই পারছো এই কোশ্চেনটি 100% আসার মতো রয়েছে। আমার পিডিএফ এ পাবে 49 পেজ। এরপরে তোমরা অবশ্যই দেখে যাবে আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক এবং অনাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে। তোমরা যদি কাকে বলে পারো, উদাহরণ পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু পার্থক্য পারবে। এটা আমার পেজে রয়েছে দেখো পিডিএফ এ 50 পেজে। এরপরে তোমরা অবশ্যই পেডোকাল এবং পেডালফার মৃত্তিকার পার্থক্য দেখে যাবে, খুবই সোজা আছে, আমার পেজ নাম্বারে রয়েছে 50 পেজে। এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যান্টিসল ও মলিসল কিংবা মলিসল বা চার্নো যে মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে, পেজ নাম্বার 50 রয়েছে। ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে, 51 পেজ। মৃত্তিকার পরিলেখ কাকে বলে, 51 পেজ। তারপরে মৃত্তিকার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো, তোমরা কিন্তু পেজ নাম্বারে পেয়ে যাবে 51-এ। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে দেখো বায়ুমণ্ডলের মধ্যে আমি বলে দেবো, দেখো বায়ুমণ্ডলের জীববৈচিত্র্য, দুর্যোগ ও বিপর্যয়, এই অধ্যায়গুলো থেকে দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তবে এই কোশ্চেনটি এবারের ক্ষেত্রে ভিভিআই, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো এই পেজ যেটি রয়েছে টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে, তবে এই পেজটি মাঝখানে কিন্তু কোনো কারণবশত এখানে করা হয়নি, তবে এই পিডিএফ মানে এই কোশ্চেনের পেজটি তোমরা, এবং ইনসিটি কনজারভেশন এবং এক্সিটি কনজারভেশন, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ এবং বহির্ক্ষেত্র সংরক্ষণের কোশ্চেনটি, আর এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে 6টি পর্যায়, জীবনচক্রের যে 6টি পর্যায় রয়েছে, সেটি কিন্তু তোমরা আলাদা পেজে কিন্তু তোমাদের যারা পিডিএফ পে করবে তারা কিন্তু তাদের মোবাইলে কিন্তু আমি পাঠিয়ে দেবো এই পিডিএফ এর সঙ্গে, এই ফুল পিডিএফ এর সঙ্গে ওটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই চিত্র সহ কিন্তু এটা করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য দেখো দুবার রিপিট হয়েছে, আমার পিডিএফ এ রয়েছে 52 পেজে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি 4বার রিপিট হয়েছে, ঘূর্ণবাদ এবং প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ, 53 পেজে মানে হয়েছে, এটা রয়েছে। এরপরে ভিভিআই রয়েছে, দেখো লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো কোশ্চেনগুলোর প্রত্যেকটি উত্তর রয়েছে। তারপরে রয়েছে দেখো জাঙ্গল উদ্ভিদ এবং মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, একবার রিপিট করেছে, এবং সেই সঙ্গে পরিবেশের সাথে এদের অভিযোজনগত সম্পর্ক আলোচনা করো, অনেকবার কিন্তু কোশ্চেন রিপিট হয়েছে। ঠিক আছে, 54 পেজ। তারপরে দেখে নাও, দেখো বাকি পেজগুলো কিন্তু আমি এখানে দেইনি, তোমরা যারা পিডিএফ নেবে তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। পরিবেশের উপরে ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো, ঠিক আছে, রয়েছে, অনেকবার রিপিট করেছে। মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব আলোচনা করো। তারপরে জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, টেস্ট পেপারে কিন্তু রিপিট করেছে। ওজোন গহ্বর কাকে বলে, একবার রিপিট করেছে। এরপরে রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার,
জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্যের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, এটাও কিন্তু আমার পিডিএফে রয়েছে। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো, এটাও কিন্তু আমার পিডিএফে রয়েছে। তারপরে দেখে নাও ইনসিটু কনজারভেশন এবং এক্সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য কি, এটিও কিন্তু বলেছিলাম যে আর ওই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ওই পেজের মধ্যে পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব লেখো। দেখো তোমাদের রয়েছে হ্যাঁ, এটু কিন্তু পুরো পেয়ে যাবে, পুরো পেজে কিন্তু পেয়ে যাবে। এই কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি ডবল করে রিপিট করা হয়েছে, এই যে এই কোশ্চেনটি দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের আলোচনা করো, অনেকবার হয়েছে দেখো এই কোশ্চেনটি, এই কোশ্চেনটি অনেকবার দেওয়া হয়েছে। তারপরে জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা উষ্মা মন্ডল হটস্পট কাকে বলে, অনেকবার রিপিট করে হয়েছে। ইকো ট্যুরিজম একবার দেখে যেও। এরপরে সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে মানুষের পরিবেশের মিথস্ক্রিয়া। দেখো এই অধ্যায় থেকে মাত্র 3টি কোশ্চেন দিয়েছি। দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো অনেকবার রিপিট হয়েছে, এই কোশ্চেন আমার পিডিএফ এ কিন্তু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের হরপা বান। হরপা বান কাকে বলে দেখো রয়েছে, এটাও কিন্তু পরীক্ষা কিন্তু এবার দেবে। হরপা বান কাকে বলে, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এই কোশ্চেনের দুটির মধ্যে একটি তোমরা পাবে। এছাড়াও তোমাদের কিন্তু এক্সট্রা কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের অর্থনীতি ভূগোল। এই অর্থনীতি ভূগোলের মধ্যে অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে দেখো ট্রিপল স্টারে কোয়াটারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য উল্লেখ করো, এগুলো কিন্তু পিডিএফ এ দেওয়া আছে। এরপরে রয়েছে তৃতীয় কোয়াটারনারি এবং কুইনারি পর্যায়ের কার্যাবলী কাকে বলে, এগুলো তোমরা কাকে বলে তোমরা যদি পারো, অবশ্যই তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিলে তোমরা কিন্তু লিখতে পারবে। বৈশিষ্ট্য দিলে লিখতে পারবে, উদাহরণ বললে উদাহরণ, এক্সাম্পল বললে লিখতে পারবে। এরপরে রয়েছে তোমাদের নবম অধ্যায়। এই নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকাজ, এগ্রিকালচার। এই এগ্রিকালচারের মধ্যে দেখো তোমরা জানো এখানে থেকে কিন্তু অথবা থাকবে না, এখানে কিন্তু অথবা কিন্তু থাকবে না। যেই কোশ্চেন দেবে সেই কোশ্চেনে তোমাদের লিখতে হবে। প্রথম কোশ্চেন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব উল্লেখ করো। প্রভাব কথার মানে হলো প্রভাব কথার মানে হলো খারাপ দিক এবং ভালো দিক। প্রভাব কথার মানে হলো সুফল মানে সুবিধা, আর কুফল মানে কুপ্রভাব মানে সমস্যা। সুফল মানে দেখো, সুফল মানে মানে কি বলবো, সুফল মানে সুবিধা। এই অনেকবার কিন্তু এই কোশ্চেনটি রিপিট করেছে, আমার কিন্তু পেজে তোমরা পেয়ে যাবে পিডিএফ। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতি লাভের কারণগুলো আলোচনা করো, অনেকবার রিপিট করেছে। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, ওয়ান টাইম রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কি বলতে পারে, নিবিড় কৃষি, কিংবা এখানে বলতে পারে প্রগার কৃষি। তার মানে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, প্রগার কৃষি বা নিবিড় কৃষি। এবং বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করে টেস্ট পেপারে রিপিট করেছে, পিডিএফ এ পেয়ে যাবে। ভারতে এর উত্তর কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। ভারতের নীল বিপ্লব কাকে বলে, পিডিএফ এ পেয়ে যাবে এবং উত্তর সহ। তারপরে শস্য সমন্বয় কিংবা ক্রপ কম্বিনেশন কাকে বলে, দেখো টেস্ট পেপারে অনেকবার এই কোশ্চেনটি রয়েছে, 3বার কিন্তু রিপিট হয়েছে। এটাও কিন্তু তোমাদের 2 মার্কসে, এখানে হবে কিন্তু 2 মার্কস। ঠিক আছে। নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন, কোশ্চেনটিতে অনেকবার রিপিট করেছে। দেখো তোমরা যদি কেউ ভেবে থাকো পরীক্ষার সময় 15টি কিংবা 20টি কোশ্চেন পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমরা সব থেকে বড় ভুল করবে ভূগোলের ক্ষেত্রে। হ্যাঁ, ভূগোলের ক্ষেত্রে সব থেকে বড় ভুল তোমাদের হবে যারা 15 থেকে 20টি কোশ্চেন পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, শিওর পড়তে হবে, 100% এই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। এই কোশ্চেনগুলো যদি তোমরা ছেড়ে যাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় তোমাদের মার্কস তোমাদের নাম্বারও কিন্তু তোমাদের ছেড়ে যাবে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের শুষ্ক কৃষি এবং আর্দ্র কৃষি কাকে বলে। কাকে বললে তোমরা কিন্তু কাকে বলে একটা পার্থক্য হবে, উদাহরণে একটা পার্থক্য হবে, কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায় একটি পার্থক্য হবে। এগুলো কিন্তু তোমরা 3-4টি পার্থক্য এমনিতেই পেরে যাবে যদি তোমরা কাকে বলে তোমরা জানো। অনেকবার টেস্ট পেপার রিপিট হয়েছে, আমার পিডিএফ এ পাবে। শ্রীলঙ্কা নারকেল উৎপাদনের অগ্রণী কেন, টেস্ট পেপার রিপিট হয়েছে। তারপরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদনের বিখ্যাত কেন, ডাল চাষের সমস্যাগুলো উল্লেখ করো। তোমরা জানো মধ্যপ্রদেশ ডাল চাষের জন্য খুবই বিখ্যাত, এবং ডাল চাষে বর্তমানে অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছে কৃষকরা, তাই ডাল চাষ করতে কিন্তু অনিচ্ছুক। তাই অসংখ্য কারণ রয়েছে, পোকামাকড় উপদ্রব, মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ঠিক আছে, ডালের বিকল্প হিসাবে অন্য ফসলের চাষ, লাভজনক ফসলের চাষ এরকম রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের এগুলো তোমরা রয়েছে দেখো আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের সুফল এবং কুফল রয়েছে। তারপরে তোমরা কিন্তু এবার দেখে যাবে, উৎপাদনের অনুকূল জলবায়ু দেখে যাবে। ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, সবুজ বিপ্লব, মিশ্র
কৃষির বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এরপরে তোমাদের রয়েছে দশম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো শিল্প ইন্ডাস্ট্রি। দেখো এখানে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে মানে গুজরাট, মহারাষ্ট্র এই অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি? ট্রম্বে রয়েছে, ভাদোদরা রয়েছে, কয়ালি রয়েছে, ঠিক আছে, জামনগর রয়েছে। এই সমস্ত অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের বিকাশ লাভের কারণ কি? আমার পিডিএফে পেয়ে যাবে এবং টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। এরপরে রয়েছে দেখো পূর্ব এবং মধ্য ভারতে পূর্ব এবং মধ্য ভারতে বা মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? তার মানে বোকারো, রৌরকেল্লা, কুলটি, বানপুর, দুর্গাপুর অর্থাৎ ছত্তিশগড়, তারপরে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই অঞ্চলে মানে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের বা বিকাশ লাভের কারণ কি? তারপরে মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতি লাভের কারণ কি? আর মালয়েশিয়ার জায়গায় যদি তোমাদের ব্রাজিল দেয়, ব্রাজিল, যে ব্রাজিলে সাম্প্রতিককালে রবার শিল্পের অবনতির কারণ, এই মালয়েশিয়া যেটি পড়বে উন্নতির কারণ, তার বিপরীত বিপরীত সাইডগুলো মানে উল্লেখ করে দেবে যে মালয়েশিয়া রবার শিল্পের জন্য এই কারণের জন্য মালয়েশিয়া ব্রাজিলে ব্রাজিলে এই কারণের জন্য রবার শিল্পে পিছিয়ে পড়েছে বা অবনতি ঘটছে। এরপরে রয়েছে দেখো কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। তোমরা জানো কাগজ শিল্পের বনজ ভিত্তিক কাঁচামাল এবং রাসায়নিক কাঁচামাল পিডিএফে পেয়ে যাবে পেজ নাম্বার সহ। এরপরে রয়েছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো অনেকবার রিপিট হয়েছে দেখো, আর সঙ্গে পিডিএফে পেয়ে যাবে। এরপরে রয়েছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণ কি? তিনবার কিন্তু রিপিট হয়েছে। এরপরে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা উল্লেখ করো, রিপিট হয়েছে। আর এটা তোমরা এক্সট্রা দেখে যেতে পারো, ঠিক আছে। বাকিগুলো এগুলো তোমরা এক্সট্রা দেখে যেও। এরপরে রয়েছে দেখো কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? কোশ্চেনে টেস্ট পেপারে দিয়েছে। পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো ভারতের তৈরি পোশাক শিল্পের উন্নতি লাভ করছে কেন? তোমরা একবার দেখে যেও। দ্রব্য সূচক কি? তোমরা দেখো রিপিট হয়েছে। অনুসারী শিল্প কাকে বলে? ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? কাগজ শিল্পের কাঁচামালগুলো উল্লেখ করো। একবার কিন্তু বলেছি, ঠিক আছে। সোনালী চতুর্ভুজ কাকে বলে? তবে অনেক সময় দিয়ে যেতে পারে কানাডায় কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ কি? দেখো যে কোনো শিল্পের উন্নতি দেখ না কেন, প্রথমে কাঁচামাল বলবে, তারপরে পরিবহন বলবে, তারপরে যোগাযোগ বলবে, বৈদ্যুতিক মানে বিদ্যুৎ, পর্যাপ্ত বিদ্যুৎ বলবে, তারপরে আন্তর্জাতিক চাহিদা বলবে, সরকারি সহযোগিতা বলবে। এগুলো তোমরা যে কোনো শিল্পের ক্ষেত্রে তোমাদের দেখ না কেন, যে কোনো শিল্প বলুক না কেন, এই শিল্প লৌহ ইস্পাত শিল্প বলুক, কার্পাস বয়ন শিল্প বলুক, পেট্রোকেমিক্যাল শিল্প বলুক, যে কোনো শিল্প বলুক না কেন, এই যে কথাগুলো বললাম, কাঁচামালের প্রাচুর্য বলবে, তারপরে বলবে যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি রয়েছে, চাহিদা রয়েছে, বাজার রয়েছে, মূলধন রয়েছে, তারপরে পর্যাপ্ত বিদ্যুতের যোগান রয়েছে, ঠিক আছে, আন্তর্জাতিক চাহিদা রয়েছে। এগুলো কিন্তু তোমরা কিন্তু যে কোনো শিল্পের গড়ে ওঠার ক্ষেত্রে বলতে পারো। এরপরে রয়েছে তোমাদের দেখো একাদশ অধ্যায় জনসংখ্যা এবং জনবসতি। দেখো এখান থেকে রয়েছে দেখো কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। দেখো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে। পৌর বসতির কর্মধারাগুলি কি কি? একই কোশ্চেন, তবে এই কোশ্চেনটি কিন্তু এবার খুবই 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 তোমাদের গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে, অবশ্যই পড়বে। এরপরে রয়েছে দেখো তোমাদের এগুলো কিন্তু পিডিএফ এ পাবে, তার কারণ পিডিএফ এর কিন্তু পেজ নাম্বার, আমার পেজ নাম্বারে কিন্তু সম্পূর্ণ এগুলো রয়েছে, উল্লেখ করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো জনঘনত্ব মানুষ জমির অনুপাতের পার্থক্য কি? অনেকবার রিপিট হয়েছে টেস্ট পেপারে। এরপরে দেখো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু কেউ ছাড়তে পারবে না, ঠিক আছে। আর যারা সাজেশন যাদের দেয় বা যাদের থেকে পেয়েছো, আশা করি দেখো তোমাদের রিস্কি হয়ে যাবে। তার কারণ দেখো এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু কখনো অবহেলা করবে না, কখনো এই কোশ্চেনগুলোকে ছেড়ে যাবে না, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বিশ্বব্যাপী ভারতের বিশ্বব্যাপী অসম জনবন্টনের কারণগুলো উল্লেখ করো। বিশ্বব্যাপী অসম জনবন্টনের কারণগুলো উল্লেখ করো। এই কোশ্চেন যদি তোমরা পারো তাহলে তোমরা এটাও পড়বে, ভারতের অসম জনসংখ্যার বন্টনের কারণগুলো উল্লেখ করো। বিশ্ব পারলে তোমরা ভারতও লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। বন্টনের এটা হয়ে গেল, এটা কিন্তু 3 নম্বরে দেবে, অনেকবার রিপিট করেছে। তারপরে কোশ্চেনে দেখে নাও বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব। এখানে মাইগ্রেশন বা পরিব্রাজন বা পরিযানের কথা বলেছে। কোশ্চেনটি একটু কিন্তু আলাদা, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের প্রভাব কিন্তু উল্লেখ করতে হবে। মাইগ্রেশন, ঠিক আছে, তোমরা জানো ইমিগ্রেশন তোমরা পড়েছো। এরপর দেখে নাও পুল ফ্যাক্টর পড়েছো, এরকম।
কোন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে? পরীক্ষার সময় বিক্ষিপ্ত উল্লেখ করে দিতে পারে। পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, কেন গড়ে ওঠে তার ভৌগোলিক কারণ উল্লেখ করতে হবে। গোষ্ঠীবদ্ধ জনবসতি কোথায় গড়ে ওঠে, কেন গড়ে ওঠে তার উল্লেখ করতে হবে। প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে গড়ে ওঠার কারণগুলো দেবে। এরপরে রয়েছে তোমাদের 5-এ নগরায়নের সমস্যাগুলো উল্লেখ করো। কতবার রিপিট করেছে তোমরা দেখে নাও টেস্ট পেপারে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 2 নম্বরের মানুষ জমির অনুপাত কাকে বলে? কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য কাকে বলে এবং দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে রয়েছে জনাকীর্ণতা, মানে ওভার পপুলেশন জনাকীর্ণতা, আর স্বল্প জনস্বল্পতা তার মানে আন্ডার পপুলেশন, জনস্বল্পতা কাকে বলে? এগুলো রয়েছে আমার পিডিএফ এ। জনসংখ্যা বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোরেশন কাকে বলে, তারপরে মেট্রোপলিস বা মহানগর কাকে বলে, তারপরে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কাকে বলে। দেখো টেস্ট পেপার রিপিট করেছে, আর বাকিগুলো তোমরা দেখে যাও, যদি পড়া থাকে অবশ্যই এগুলো তোমরা দেখে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট অধ্যায় রয়েছে, তো দ্বাদশ অধ্যায় কি রয়েছে দেখো, ভারতের পরিকল্পনা অঞ্চল। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো কি কি, যে কোনো দুটি গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি, অথবা বলতে পারো হলদিয়া বন্দর গড়ে ওঠার দুটি গুরুত্ব উল্লেখ করো। এই হলদিয়া কেন গড়ে উঠেছে একটা কারণ আমি উল্লেখ করে দিচ্ছি, যে কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে উঠেছে। তার কারণ কলকাতা বন্দরের জাহাজগুলো প্রবেশ করতে অনেক প্রবলেম সৃষ্টি হয়। জাহাজগুলো প্রবেশ করার ক্ষেত্রে অনেকগুলো চর বা দ্বীপ রয়েছে, চর, এর ফলে জাহাজগুলো বড় জাহাজগুলো আসতে পারে না। ঠিক আছে, জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। ঠিক আছে, এবং বলা যায় অনেক সময় পরিবহন খরচও কিন্তু বেশি পড়ে যায়। অনেক কারণ রয়েছে, তোমরা দেখে নিও। এগুলো কিন্তু আমার টেস্ট পেপারে আমার কিন্তু পিডিএফ এ কিন্তু এগুলো রয়েছে। আর যারা তো নিয়েছো তোমরা তো জানো, আর যারা নাওনি তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আর যোগাযোগ করবে কিন্তু 7890404016 এই নাম্বারে যোগাযোগ করবে। অবশ্যই তোমাদের কিন্তু 165 পেমেন্ট করতে হবে। এই পিডিএফ এর মধ্যে সাজেশন পিডিএফ এর মধ্যে তোমরা এবিটিও পাবে, আর সঙ্গে WBH টেস্ট পেপারও তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো। দেখো ভারতের যে পরিকল্পনার যে স্তরক্রম রয়েছে, দেখো কি রয়েছে, দেখো মাইক্রো রিজিয়ন রয়েছে, মেসো রিজিয়ন রয়েছে, মানে তারপর ম্যাক্রো রিজিয়ন রয়েছে। তার মানে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল কিন্তু রয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু বিভিন্ন পরিকল্পনা অঞ্চল রয়েছে। তবে তোমাদের এক্ষেত্রে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করতে হবে, কিন্তু স্তরক্রম বলেছে কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি কোশ্চেন রয়েছে, দেখো খুবই ম্যাক্রো এবং মাইক্রো পরিকল্পনা অঞ্চলের মধ্যে তোমাদের প্রভেদ উল্লেখ করতে হবে, মানে প্রভেদ উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো বেঙ্গালুরু ইলেকট্রন শিল্পের জন্য উন্নতি কেন, তোমরা অবশ্যই এই 2 নম্বরের জন্য কিন্তু একবার দেখে যাও। তো যারা তোমরা এই পিডিএফ নেবে, দেখো পিডিএফ সম্পূর্ণ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। সাজেশন এবং WBS এবং এবিটি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। 2025 সালের জন্য সাজেশন থাকছে, প্রত্যেকটি অধ্যায় এমসিকিউ থাকছে, গুরুত্বপূর্ণ এসিকিউ থাকছে প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে। অর্থাৎ তোমাদের ফুললি তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন, সেই সঙ্গে টেস্ট পেপার সম্পূর্ণ সলভ। তো তোমরা পিডিএফ এর ফ্রন্ট পেজ এরকম থাকবে, সেই সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এটা যোগাযোগ করবে। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তবে বাকি তোমাদের যেই পল সায়েন্স রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে, অন্যদিকে তোমাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এডুকেশন রয়েছে, এই ধরনের সাজেশন ফুললি লাস্ট মিনিট সাজেশন যাদের দরকার হবে অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, তবে পিডিএফ তোমরা নেবে অবশ্যই সম্পূর্ণ পিডিএফ উত্তর সহই পাবে। তবে তার জন্য কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, কারণ এগুলো কিন্তু তৈরি করতে 1.5 থেকে 2 মাস সময় লেগেছে। দিন রাত এক করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের মূল্যবান কমেন্টের অবশ্যই আমি উত্তর দেবো। ভালো থেকো, পরীক্ষা যেন সবাই ভালো হয়। বেস্ট অফ লাক তোমাদের 2025।